সো হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব প্রতিদিনের ন্যায় বরাবরই একটি কথা বলেছি, তিনটে মৌলিক সূত্র জানতে হবে। কোনো লেনদেনের কারণে যদি প্রতিষ্ঠানের আয় হয়, মালিকের টাকা বৃদ্ধি পাবে। কোনো লেনদেনের কারণে প্রতিষ্ঠানের ব্যয়, খরচ বা ক্ষতি হলে মালিকের টাকা, ক্যাপিটাল বা ওনার্স ইকুইটি কমে যাবে। আর মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে কোনো টাকা উত্তোলন করে, মালিকের টাকা কমে যাবে। এই হলো সূত্র। আর বাকিগুলো অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে করাচ্ছি, এটা আশা করি বুঝতে পারো তোমরা। সে শুরুতেই দেখো, আমির হোসেন এই প্রতিষ্ঠানের মালিক, তার নাম লিখতে হবে। সামারি অফ ট্রানজেকশন, টেবুলার ফর্ম আমি এই কথাটা না লিখলেও চলবে। আবার তারিখের যে প্রসঙ্গটা, এই তারিখটা এখানে উল্লেখ করার কোনো দরকার নেই। হ্যাঁ, ওকে। ব্যালেন্স শিটে যেমন তারিখ উল্লেখ করি, এখানে তারিখ উল্লেখ করতে হবে না। এখানে প্রত্যেকটা বিষয়, এখানে একটা লাইন তোমরা লিখবে, সামারি অফ ট্রানজেকশনস অ্যান্ড দেয়ার ইফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যান্ড বাংলা অর্থ বলো দেখি, কে বলবে? এনিবডি এলস? আমরা যে সামারি অফ ট্রানজেকশনস, লেনদেনের সংক্ষিপ্ত সার, অ্যান্ড দেয়ার ইফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন, এবং হিসাব সমীকরণে তাদের প্রভাব, এটি হলো আমাদের অঙ্ক। সো কতটি সম্পত্তির কলাম হবে, কতটি দায়ের কলাম হবে, এটা আমি বলেছি, আগেই বলেছি, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। সাধারণত দায়ের দিকে অ্যাকাউন্টস পেয়েবলটা থাকেই থাকে, এবং ক্যাপিটাল তো মাস্ট। কোনো কোনো অঙ্কে নোট পেয়েবল থাকে, আর অথবা অগ্রিম দায়ও থাকতে পারে, অগ্রিম আয় যেটি দায় হিসেবে কাউন্ট হয়। আর সম্পত্তির দিকে ক্যাশটা অবশ্যই থাকবে, অ্যাকাউন্ট রিসিভেবল অবশ্যই থাকবে, দুইটা আইটেম। আর বাকি আইটেমগুলো আছে কিনা অঙ্ক পড়ে দেখতে হবে। নিঃসন্দেহে আমি অঙ্কটা আগে পড়ে নিয়েছি, নিয়ে তারপর আমি টাইটেলগুলো লিখেছি। এখানে প্রিপেড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স নামে একটা অগ্রিম বিজ্ঞাপন খরচ আছে। কোম্পানি যদি কোনো টাকা অগ্রিম খরচ করে থাকে, ওটা একটা সম্পদ হয়ে থাকে, ওই খরচটার নাম অগ্রিম বিজ্ঞাপন খরচ হলে বিজ্ঞাপন খরচ, অগ্রিম ভাড়া হলে অগ্রিম ভাড়া। এছাড়া অফিস ইকুইপমেন্ট নামে, অফিস সাপ্লাইজ নামে একটি সম্পদ আছে, ইকুইপমেন্ট নামে একটা সম্পদ এখানে আছে। So, আমরা একটা একটা করে পড়ি এবং ক্যালকুলেশন করে দেখি। জানুয়ারি মাসের 2 তারিখ, আমি সবসময় পরামর্শ দিব আমরা আগে তারিখগুলো লিখে নিব, তাহলে আমাদের ক্যালকুলেশনে সহজ হবে। মনে আছে তো 26? ব্যালেন্স টেনে অঙ্ক করা যাবে না। ব্যালেন্স টেনে অঙ্ক করা যাবে না, তারিখ ওয়াইজ লিখে লিখে করতে হবে। জানুয়ারি 2, 3, 7, 10, আমি তারিখ লিখছি দেখো, 2 তারিখ, 3, স্যার এক দিবেন স্যার? 7, বলো। স্যার এক দিবেন না এক? ও, জানুয়ারি মাসের 1 তারিখে লেনদেন আছে না এখানে, দুঃখিত। অন 1 জানুয়ারি 2017, 1 তারিখে একটি ট্রানজেকশন এখানে রয়েছে। সো 1, 2, 3, ভালো বলছে ছেলেটা। 1 আছে, 2 আছে, 3, 7 এবং 10। তোমরাও পরীক্ষার হলে এভাবে তারিখ লিখে নিবে, অবশ্যই মাসের নামটা তোমরা লিখো। তাহলে প্রশ্ন হলো আমি কেন লিখছি না, আমার স্পেস একটু জায়গা শর্টেজ হতে পারে, এই কারণে আমি লিখি নাই। জানুয়ারি 1, জানুয়ারি 2 এভাবে লিখতে থাকবে। 15, 18, 20, 25, অনেকগুলো লেনদেন এখানে আছে। 15, 18, 20, 25, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। 26 এবং 28, একটু হলে 26 এবং ফাইনালি 28 তারিখ। 31 আছে স্যার। ও, আরেকটি ট্রানজেকশন রয়েছে 31 তারিখ। অঙ্কটা তো বেশ বড় মনে হচ্ছে। ওকে, তাহলে এই হলো আমাদের টোটাল তারিখটা লিখে নিলাম, সো দ্যাট আমি খুব সহজে ক্যালকুলেশন করতে পারি। সো 1 তারিখে মিস্টার আমির ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক, ইনভেস্টিং ক্যাশ টাকা সে প্রতিষ্ঠানে বিনিয়োগ করলো, ক্যাশ 42,000 এবং ইকুইপমেন্ট নামে 15,000 টাকা সরঞ্জাম দিল। এই মুহূর্তে ম্যানেজার হিসেবে 42,000 টাকা ক্যাশ টাকা পেলাম ডেবিট, ইকুইপমেন্ট নামে একটা সরঞ্জাম পেলাম ডেবিট, মালিক দিলেই ক্যাপিটাল ক্রেডিট। সো 42,000 ক্যাশ টাকা বাড়লো, ইকুইপমেন্ট বাড়লো 15,000 টাকা। এই যে 1 তারিখে 42,000, 15,000, এই লেখাটাকে আরো বড় করে দিব? এনিবডি এলস? জি স্যার, একটু বড় করে দেন বড় লেখাটা। করে দিই, আচ্ছা, ধন্যবাদ, ভালো বলছে সে। আচ্ছা, আরেকটু বলে রাখি একই সাথে, সেটি হলো, এবার কি দেখতে পাও? এবং আমি একটু কালারও করে দিচ্ছি। 42,000, 15,000, বলো দেখি, যে বলেছো এই যে ক্যাপিটাল একবারে মালিক দিলেই ক্যাপিটাল ক্রেডিট, তো আমরা কি একবারে যোগ করে দেখাতে পারবো না? কত টাকা হবে জি বলো তো? স্যার, অবশ্যই। 57,000 নাকি? 15 হ্যাঁ, জি। 57,000, ধন্যবাদ। এরপরে দেখো 2 তারিখে
পেইড মানে পরিশোধ করা হলো, অফিস রেন্ট মানে অফিসের ভাড়া, ফর দ্য মান্থ টাকা 2500, ওই মাসের অফিসের ভাড়া পরিশোধ করা হলো। So, একটা খরচ হলো, অ্যাকাউন্টিং এর ভাষায় খরচের টাইটেলটাই ডেবিট হয়, যে কারণে খরচ হয় অ্যাকাউন্টিং এর ভাষায় খরচের নামটাই ডেবিট। সেটা একটি ভাড়া খরচ, রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ টাকা চলে গেল ক্রেডিট। তাহলে ক্যাশ টাকা যেহেতু প্রতিষ্ঠান ছেড়ে চলে যাচ্ছে 2500 টাকা, ক্যাশ টাকা মাইনাস, আমরা ফার্স্ট ব্র্যাকেট উভয় পাশে দিলে এটাই মাইনাস সাইন, ক্যাশ টাকা কমে গেল ক্রেডিট। একটি খরচ হলো, খরচ হলে মালিকের টাকা কমে যাচ্ছে, এই দেখো, মালিক মানে ক্যাপিটাল কমে যাওয়া, মূলধন কমে যাওয়া। আমি আগেই বলে নিয়েছিলাম, হিসাব সমীকরণে দুইটা লাইন বারবার মনে রাখতে হবে। প্রতিষ্ঠানের কোনো খরচ হলে মালিকের টাকা কমবে, প্রতিষ্ঠানের কোনো আয় হলে মালিকের টাকা বৃদ্ধি পাবে। এখন রিমার্ক নামে যে কমেন্টটা আমার, কথা আমি এই বিষয়ে কথা বলতে চেয়েছিলাম যে আসলে রিমার্কে আমরা কি লিখবো। অ্যাকচুয়ালি প্রথম যে লাইনটা ছিল সেটি হলো ক্যাশ অ্যান্ড ইকুইপমেন্ট ইনভেস্টেড বাই ওনার, ক্যাশ টাকা এবং ইকুইপমেন্ট মালিক কর্তৃক বিনিয়োগকৃত। তো এখন এত বড় কথা তো এখানে লেখা যাবে না, এই জন্য সংক্ষেপে লিখতে হবে ওনার্স ইনভেস্টমেন্ট, মানে মালিকের বিনিয়োগ, ওনার্স ইনভেস্টমেন্ট। আমি যদি বড় করে লিখি আমার জায়গা বেশি কিন্তু দরকার হবে, মালিকের বিনিয়োগ। বুঝতে পারছো? ওনার্স ইনভেস্টমেন্ট মানে মালিকের বিনিয়োগ। আর তার পরের যে কমেন্টটা লিখবে সেটি হলো রেন্ট এক্সপেন্স। বুঝতে পারছো সাব্বির, কমেন্টটা কিভাবে লিখতে হবে? যে পারপাজে আয় হবে, যে পারপাজে ব্যয় হবে, ওই পারপাসটা তোমাদেরকে লিখে লিখে দেখাতে হবে। এর প্রথম ট্রানজেকশনটা ছিল ওনার্স ইনভেস্টমেন্ট মানে মালিকের বিনিয়োগ, দ্বিতীয়টা হলো রেন্ট এক্সপেন্স, একটা ভাড়া খরচ। 3 তারিখে দেখো, পার্সেস ক্যাবিনেট ক্রয় করা হয়েছে 10,000 টাকা দিয়ে কিন্তু বাকিতে। তাহলে ক্যাবিনেট ক্রয় করলে ফার্নিচার ডেবিট করা যেতে পারতো, ইকুইপমেন্ট বা সরঞ্জাম নামেও ডেবিট করা যেতে পারে, আবার অফিস সাপ্লাইজ নামেও ডেবিট করতে পারি। ক্যাবিনেটটাকে আমরা যদি অফিসের মনিহারি বলি কোনো অসুবিধা নেই, একটা দামি ক্যাবিনেট অফিস সাপ্লাইজ বলতে পারো বা ফার্নিচার নামে ডেবিট করতে পারো। সো এখানে ফার্নিচার নামে ডেবিট করলে আলাদা একটা কলাম করতে হবে, কাজে অফিস সাপ্লাইজ নামে একবারে এখানে আমি যোগ করে দিতে পারি। অফিস সাপ্লাইজ ডেবিট, অন অ্যাকাউন্ট মানে বাকিতে ক্রয় করেছে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে 3 তারিখে অফিস সাপ্লাইজ নামে একটা সম্পত্তি বেড়েছে 10,000 টাকা, এবং এটি যেহেতু বাকিতে ক্রয় করেছে অ্যাকাউন্টিং এর ভাষায় অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 10,000 টাকা। বলো উম্মে হাবিবা এবং ফারজানা, এখানে কমেন্টে কি লিখবো তাহলে, রিমার্কে? স্যার লিখবেন হচ্ছে গিয়ে ফার্নিচার ইন্টারেস্ট, ক্যাবিনেট ক্যাবিনেট পা পারচেজ বাই হ্যাঁ। অন ক্রেডিট। হ্যাঁ, তো এখন প্রশ্ন হলো স্যার এত কথা তো আমরা এখানে লিখতে পারবো কিনা। যদি তোমরা পর্যাপ্ত জায়গা পাও, ক্যাবিনেট পারচেজ অন ক্রেডিট, বাকিতে ক্যাবিনেট ক্রয়। ঠিক আছে, ক্যাবিনেট পারচেজ অন ক্রেডিট, এর বাংলা হলো বাকিতে ক্যাবিনেট ক্রয়। ঠিক আছে, এই অন ক্রেডিট শব্দটা লিখে দিতে পারলে স্মার্ট হবে। স্যার ছোট বলো সাব্বির। স্যার ছোট করে লিখলে তো সমস্যা নাই। না, তোমরা তো সেটাই লিখবে। আমি এরকম তো, ছোট করে লিখলে তো সমস্যা নাই। নো 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 নো, কোনো সমস্যা নেই। আমি বলেছি মূল কথা হলো কোন কারণে এখানে টাকাটা এন্ট্রি করেছে, সেটি হলো ক্যাবিনেট পারচেস। এখন ক্যাশ না ক্রেডিট উল্লেখ করে দিতে পারলে ভালো, কিন্তু যদি পর্যাপ্ত জায়গা খাতায় না থাকে, তোমরা তো আড়াআড়ি করে লিখবে, জায়গা পাবে আশা করি। ক্যাবিনেট পারচেস বাই ক্রেডিট অর অন ক্রেডিট, বাকিতে ক্রয়। নেক্সট 7 তারিখে দেখো, পেইড টাকা 3,000 ক্যাশ, 3,000 টাকা ক্যাশ টাকা পরিশোধ করা হলো ফর অ্যাডভার্টাইজিং বিল, বিজ্ঞাপন বিল বাবদ ফর দ্য মান্থ অফ জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি। একটু খেয়াল কর, 1 মাস না কিন্তু এখানে, জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2 মাসের জন্য বিজ্ঞাপন বিল একবারে পরিশোধ করে দিচ্ছি। অথচ আমি তো এখানে জানুয়ারি মাসের হিসাব করতে লিখতে বসেছি, কাজে ফেব্রুয়ারির জন্য যে টাকাটা আমরা দিচ্ছি ওটা কিন্তু অগ্রিম খরচ। এখানে দুইটা যাবে, তা খেয়াল করো। একটা হলো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, বিজ্ঞাপন খরচ ডেবিট 1,500 টাকা। আরেকটি হলো প্রিপেড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট 1,500 টাকা, ক্যাশ টাকা ক্রেডিট 3,000 টাকা। যদি বুঝতে না পারো, লুক এট দ্য হোয়াইট বোর্ড। বলো আশিক সর্দার। এখন প্রশ্ন হলো 2 মাসের বিজ্ঞাপন খরচ 3,000, তাহলে আমরা ধরে নিব অর্ধেক অর্ধেক। পেইড 3,000 ক্যাশ, ক্যাশ টাকা চলে গেল 3,000, ক্যাশ টাকা ক্রেডিট 3,000, এটা তো ক্রেডিট। কিন্তু টাকাটা কেন কেন গেল? বিকজ আমরা দুটো খরচ এখানে করেছি। বিজ্ঞাপন বিল দিয়েছি কিন্তু শুধু জানুয়ারি না, জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাসের, কোন মাসের কত টাকা যেহেতু লেখা নেই, তাহলে অর্ধেক অর্ধেক ধরে নিতে পারি।
যেটা এই মাসেরই খরচ, যেটাকে আমরা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বলবো, বিজ্ঞাপন খরচ ডেবিট। বলো কত টাকা? 1500 টাকা। স্যার 15। আর বাকি 1500 টাকা আমরা ফেব্রুয়ারি মাসের যে খরচ, এটাকে আমরা অগ্রিম বিজ্ঞাপন খরচ বলবো, প্রিপেইড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 1500 টাকা। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, প্রিপেড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট। তাহলে ক্যাশ টাকা কমে যাবে 3000, বিজ্ঞাপন খরচের জন্য মালিকের টাকা কমবে 1500, আর বিজ্ঞাপন অগ্রিম বিজ্ঞাপন খরচ নামে একটা সম্পত্তি, প্রিপেড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স নামে একটা সম্পত্তি বৃদ্ধি পাবে 1500। তবে এটা দেখে নাও এবং আমি লিখে দেখাচ্ছি, দেখো 7 তারিখে 3000 টাকা ক্যাশ টাকা কমে যাচ্ছে, 3000 মাইনাস। কিন্তু এই যে প্রিপেড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স নামে অগ্রিম বিজ্ঞাপন খরচ করা আছে 1500 টাকা, এটা সম্পদ। আর এই মাসের যে খরচ সেটা সত্যিই খরচ, সেই খরচটা মালিকের টাকা কমে যাবে। অ্যাকাউন্টিং এর ভাষায় কোনো খরচ হলে মালিকের টাকা কমে। 1500 টাকা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স খরচের জন্য মালিকের টাকা কমলো, প্রিপেড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স সম্পত্তি হিসেবে থেকে গেল, ক্যাশ টাকা কমে গেল 3000। এখানে ব্যাখ্যায় যদি সত্যিই রিমার্কে লিখতে হয়, তাহলে অ্যাডভার্টাইজিং মানে বিজ্ঞাপন খরচ তো, কিন্তু শুধু খরচ না, ওখানে দুইটা খরচ আছে, একটা হলো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আর একটা প্রিপেড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। তো এখন এত কথা তো লিখতে পারবে না, শুধু অ্যাডভার্টাইজিং এক্সপেন্স লিখে দিও। আমি কি বোঝাতে পারছি? কারণ কমেন্টে এত কথা তোমরা লিখতে সময় পাবে না। জাস্ট অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স মানে বিজ্ঞাপন খরচ। ক্যাশ কিছুটা অ্যাডভান্স আছে, কিছুটা এই মাসের জন্য আছে। নেক্সট, 10 তারিখে রিসিভড মানে গ্রহণ করা হলো। পেইড এর বাংলা অর্থ যখন আমি করি তখন বলে দিই পরিশোধ করা হলো। একইভাবে রিসিভড মানে গ্রহণ করা হলো 5000 টাকা নগদে ফর সার্ভিস রেন্ডার, সেবা প্রদানের জন্য। সার্ভিস প্রোভাইডেড মানে সেবা প্রদান, সার্ভিস রেন্ডার্ড মানে সেবা প্রদান। তাহলে রেন্ডার শব্দের অর্থ হলো প্রদান করার জন্য। সেবা প্রদান করেছি তাই 5000 টাকা গ্রহণ করলাম। জাবেদা কে বলতে পারবে? স্যার ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে সেবা দিয়ে টাকা পাচ্ছি, ক্যাশ টাকা ডেবিট, ক্যাশ সেবা আই ক্রেডিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এবার বলো দেখি, সাফিয়া বলো এবং নূরজাহান, এই যে ক্যাশ টাকা ডেবিট তো ক্যাশ টাকা বাড়লো, কিন্তু সার্ভিস রেভিনিউ সেবা আই ক্রেডিট, এইটার জন্য কি করব? ক্যাপিটালে যোগ। যোগ হবে, কারণ আয় হলে অ্যাকাউন্টিং এর ভাষায় প্রতিষ্ঠানের মালিকের টাকা বাড়বে, ব্যয় হলে মালিকের টাকা যেমন কমে যায়, আয় হলে মালিকের টাকা বৃদ্ধি পাবে। তাহলে 10 তারিখে আমরা দেখলাম 5000 টাকা ক্যাশ টাকা বাড়লো, ক্যাশ টাকা ডেবিট 5000 বাড়লে তো প্লাস, প্লাস মানে কিছু উল্লেখ করতে হবে না, শুধু টাকা লিখতে হবে। একইভাবে মালিকের টাকাও 5000 বৃদ্ধি পেল, 5000 টাকা বৃদ্ধি পেল, এই যে ক্যাপিটাল বৃদ্ধি পেল 5000। নেক্সট, 15 তারিখে পার্সেস অফিস সাপ্লাইজ, আবার নতুন করে অফিসে সাপ্লাইজ ক্রয় করলাম 600 টাকা দিয়ে। জাবেদা বলতে হবে, নূরজাহান এবং উম্মে হাবিবা অফিস সাপ্লাইজ কিনেছো, জাবেদা কি হবে? আর একটা সাপ্লাইজ মানে সম্পদ বাড়বে আর নগদ টাকা কমবে, মানে সম্পদও বাড়বে, একটা সম্পদ সম্পত্তি কম, বাড়বে একটা সম্পদ কমবে। কমবে, ধন্যবাদ। হুম। 15 তারিখে সাপ্লাইজ নামে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 600 টাকা, আবার ক্যাশ টাকা নামে সম্পত্তি কমে গেল ছয়শো এটা টাকা কমে যাবে। হ্যাঁ ঠিক অফিস আছে, সাব্বির। সাপ্লাইজ ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ক্রেডিট, ধন্যবাদ। এবার সাব্বির বলো দেখি, 18 তারিখ উইথড্রিউ টাকা 1000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ, বাংলা অর্থ কি? স্যার টাকা তো উত্তোলন করা হয়েছে। 1000 টাকা মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করল। ড্রয়িং তো অ্যাকাউন্ট ক্যাশ ডেবিট, টাকা কমে যাচ্ছে। ক্যাশ টাকা ক্রেডিট, উত্তোলন ডেবিট, ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট। তাহলে 1000 টাকা ক্যাশ টাকা কমে গেল 18 তারিখে, আমি এই যে মাইনাস করে দিচ্ছি 1000। ক্যাপিটাল আর উত্তোলন করলে কি হবে? ক্যাপিটাল। মালিকের ক্যাপিটাল কমে। মালিক যদি প্রতিষ্ঠান থেকে টাকা তুলে নেয় তাহলে তার টাকাই কমে যাবে। ক্ষয়ক্ষতি হলে, লস হলে যেমন মালিকের টাকা কমে, টাকা তুলে নিলেও তো মালিকের টাকাই কমবে। ঠিক আছে। নেক্সট, 20 তারিখে সার্ভিস রেন্ডার্ড মানে সেবা প্রদান করা হলো অ্যান্ড আর্ন 12,000 টাকা, 12,000 টাকা অর্জিত হলো বাট নট ইয়েট রিসিভড, কিন্তু টাকাটা এখনো গ্রহণ করা হলো না। আশিক সর্দার বলে এটা জাবেদাটা কি হবে? তোমাকে ফারজানা হেল্প স্যার করবে। রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আরেকবার।
স্যার অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। দেখো আমরা পাবো বকেয়া আয়, এটার অ্যাকচুয়াল সঠিক জাবেদা হলো আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কিন্তু হিসাব সমীকরণে দেখানোর জন্য আমরা তোমাদেরকে বলি আমরা কারোর কাছে টাকা পাবো তাকে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করবো আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সেই সেন্সে তুমি ঠিক বলেছো। আমরা যেহেতু সার্ভিস রেন্ডার্ড মানে সেবা প্রদান করা হলো এবং 12,000 টাকা অর্জিত হলো, বাট নট ইয়েট রিসিভড, কিন্তু টাকাটা এখনো গ্রহণ করা হলো না, তার মানে ভবিষ্যতে নিব। অ্যাকাউন্টিং এর ভাষায় ভবিষ্যতে পাবো, এটাকে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 12,000, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 12,000। সো এই যে 20 তারিখে অ্যাকাউন্ট রিসিভেবল যে কলামটা তোমরা দেখতে পাচ্ছ, এই বরাবর দেখো আমি লিখছি 12,000 টাকা অ্যাকাউন্ট বাড়লো, 12,000 টাকা হিসাব অ্যাকাউন্ট রিসিভেবল নামে সম্পদ বাড়লো। একইভাবে এটি যেহেতু প্রতিষ্ঠানের একটা আয়, মালিকের টাকাও 12,000 বাড়লো। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার কিনা বিষয়টা? এবার দেখো 25 তারিখে বড়োর টাকা 8,000 ফ্রম সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক থেকে 8,000 টাকা ধার নেওয়া হলো এগেনস্ট নোটস পেয়েবল। নোট পেয়েবলের স্বাক্ষর করে টাকা ধার নিলাম। জাবেদা কি হবে উম্মে হাবিবা? স্যার জাবেদা, হ্যাঁ, স্যার ক্যাশ টাকা পারবে আর একটা মানে নোটস পেয়েবলে ভালো। টাকা, ক্যাশ 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 টাকা ডেবিট, টাকা ডেবিট আর নোটস পেয়েবল ক্রেডিট। ক্রেডিট। ধন্যবাদ। তাহলে ক্যাশ টাকা 8,000 টাকা বাড়লো, 25 তারিখে 8,000 ক্যাশ টাকা বাড়লো। এবং একই সাথে নোটস পেয়েবল নামে যে দায়ের কলামটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই বরাবর ওই দায়টা পঁচিশ বেড়ে গেল। তারিখে 8,000 টাকা দায় বাড়লো। ঠিক আছে, সো ক্যাশ টাকাও বাড়লো এবং একই সাথে দায়ও বাড়লো। হ্যাঁ, এরপরে দেখবো আমরা 25-এর পরে 26 তারিখে রিসিভ ক্যাশ টাকা 6,500 ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল। ওই যে দেনাদারের কাছে টাকা পেতাম সেই টাকা এখন গ্রহণ করা হলো। ঠিক আছে, নূরজাহান এবং সাফিয়া বলে দেখি। রিসিভ ক্যাশ ক্যাশ টাকা সাড়ে, ডেবিট, হুম, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ক্রেডিট। একটা সম্পত্তি বাড়লো কিন্তু আরেকটা সম্পদ কমে গেল। কারণ অ্যাকাউন্টিং এর ভাষায় এতদিন আমরা বলেছি অ্যাকাউন্ট রিসিভেবল নামে আমরা মানুষের কাছে টাকা পাই। সে যদি আমাকে টাকা দিয়ে দেয় তাহলে ক্যাশ বক্সে টাকা বাড়ে, কিন্তু দেনাদার নামে সম্পদ কমে যায়। একটা সম্পত্তি বেড়ে আর একটা সম্পদ কমে গেল। ঠিক আছে, সাব্বির ক্যাশ টাকা ডেবিট 6,500, কিন্তু আরেকটা সম্পদ কমে যাচ্ছে, সেই সম্পদের নাম কি? অ্যাকাউন্ট রিসিভেবল। এই দেখো এখন ছিল 6,500। এটা কমে গেল। তাহলে একটা সম্পত্তি বাড়লো কিন্তু আরেকটা সম্পদ কমে গেল। তাহলে হিসাব সমীকরণে আগে যা ছিল তাই থাকলো। এরপরে দেখো 28 তারিখে অনেকগুলো লেনদেন রয়েছে এখানে। তিনটে খরচের কথা বলা হয়েছে, পেইড মানে পরিশোধ করা হলো, বেতন, স্যালারিজ এক্সপেন্স, ইন্টারনেট বিল দিয়েছো, ইলেকট্রিসিটি বিল দিয়েছো। আমি আর কমেন্ট লিখি নাই, কমেন্ট তো বুঝতে পারছো হাউ টু রাইট ডাউন, শুধু টাইটেলটা লিখতে হয়। তাহলে তিনটে খরচ, স্যালারিজ ডেবিট, ইন্টারনেট বিল বা ইন্টারনেট খরচ বিল এক্সপেন্স ডেবিট, ইলেকট্রিসিটি বিল, হ্যাঁ, এক্সপেন্স ডেবিট, আর ক্যাশ টাকা ক্রেডিট। তাহলে ক্যাশ টাকা একবারে কমে যাবে 4,700 টাকা, একবারে যোগ করবো। আর ক্যাপিটাল থেকেও 4,700 টাকা কমে যাবে। ইচ্ছা করলে একবারে যোগ করে দেখাতে পারবে। 4,700 টাকা ক্যাশ টাকা 28 তারিখে কমে যাচ্ছে। ক্যাশ যেহেতু ক্রেডিট, তাহলে 4,700 একবারে বিয়োগ করে দিলাম, এবং মালিকের ক্যাপিটাল থেকেও 4,700 টাকা কমে যাবে। এখন এটি যখন রিমার্কে তোমরা লিখবে তখন কি কি কারণে খরচ টাকাটা কমে গেল সেই কথাটা এখানে বলে দিতে হবে। স্যালারি, হ্যাঁ, ইউটিলিটি বিল, আর একটা খরচ এক্সপেন্স দেখলাম। লিখলে হবে না, যে খরচ, শুধু ও ইন্টারনেট, বলছে, ইলেকট্রিসিটি। স্যালারিস এক্সপেন্স, বারবার এত কথা না লিখে শুধু এক্সপেন্স লিখে দিতে চাচ্ছে, কিন্তু এক্সপেন্সটা কি সেই নামটা লিখতে হয়। রিমার্ক, লুক এট দ্য বুক, বই খুলে দেখো, তারা সবসময় টাইটেলটা লিখেছে এখানে ছোট ছোট করে লিখে দিবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, স্যালারি এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স, ইলেকট্রিসিটি এক্সপেন্স, হ্যাঁ, বা ইন্টারনেট বিল, যেভাবে লেখা আছে আর কি। আচ্ছা, এই রিমার্কটা তোমরা এক নজর বই দেখে নিও, এটা নট ভেরি ডিফিকাল্ট, শুধু টাইটেলটা লিখলেই হয়। এরপর 31 তারিখে দেখো রিসিপ্ট টাকা 5,300 ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদারের কাছ থেকে 5,300 টাকা গ্রহণ করা হলো, ক্যাশ টাকা পেলাম ডেবিট। অ্যান্ড দ্য আনরিয়েলাইজড ব্যালেন্স বি ট্রিটেড আনকালেক্টেবল। এবং আনরিয়েলাইজড ব্যালেন্স, আর যে টাকা পাবো, বি ট্রিটেড আনকালেক্টেবল, তা ধরে নেওয়া হলো, তা আর কখনো আদায় করা যাবে না। ভালো করে বোঝো, এখানে কিন্তু ঝামেলা আছে। এই আইটেমটার কারণে এতক্ষণ যা করছিলে সব ভুল হয়ে যেতে পারে। আচ্ছা, এইটাই ভালো হুম। করে বুঝো।
দেখো আকাশ সর্দার, আমরা অ্যাকাউন্ট রিসিভেবল নামে সম্পদ ছিল, আমরা মানুষের কাছে 12,000 টাকা পেতাম, তোমরা দেখেছো। সেই 12,000 থেকে মেবি 6,500 টাকা রিসিভ ক্যাশ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল। এই যে 6,500 টাকা কালেকশন করলাম, এটা তো কমে যাওয়ার কথা, আমি তো বিয়োগ করতে ভুলে গেছি, খেয়াল করেছো? স্যার আপনি মাইনাস করেন না এটা। হ্যাঁ, ক্যাশ টাকা ডেবিট, কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল তো ক্রেডিট। আচ্ছা দেখো, 12,000 টাকা আমরা দেনাদারের কাছে পেতাম, সেখান থেকে 6,500 টাকা অলরেডি আমরা নিয়ে নিয়েছি, তাহলে আর কত টাকা পেতাম? 5,500। আর কত? 5,500। মানুষ দেনাদারের কাছ থেকে মোট 12,000 টাকা আমরা পাওয়া যাবে, সেখান থেকে 6,500 অলরেডি কালেকশন করা হয়ে গেছে, আর টাকা পাবো 5,500। এবার সবশেষে বলা হয়েছে রিসিভ টাকা 5,300। 5,500 টাকার মধ্যে 5,300 টাকা গ্রহণ করা হলো দেনাদারের কাছ থেকে, আর বাকি 200 টাকা বলছে অ্যান্ড দ্য আনরিয়েলাইজড ব্যালেন্স, এবং বাকি উদ্বৃত্ত আ- উপলব্ধি করা যায়নি এমন 200 টাকা বিট্রিটেড আনকালেক্টেবল। বাকি 200 টাকা ধরে নেওয়া হলো বিট্রিটেড, মানে বিবেচনা করা হলো আনকালেক্টেবল, তা কখনোই সংগ্রহ করা যাবে না। তাহলে 5,500 টাকার মধ্যে 5,300 টাকা পেলাম, জাবেদাটা দেখো। এই মুহূর্তে ক্যাশ টাকা স্যার পেলাম। এটা কি ওই যে অনাদায়ী বলো। পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট ওই যাবে না স্যার ওটা? হ্যাঁ হ্যাঁ, সেটি করতে পারো। ক্যাশ টাকা ডেবিট 5,300, কুরিন খরচ ডেবিট, ব্যাড ডেট এক্সপেন্স কত টাকা বলো তো সাব্বির? 200 টাকা। 200। 5,500 টাকা পাবো, এটা কি নিশ্চিত হতে পারছো সবাই? 5,500-র মধ্যে ক্যাশ টাকা পেলাম 5,300 ডেবিট, 200 টাকা কখনোই ট্রিটেড আনকালেক্টিবল, কখনোই সংগ্রহ করতে পারবো না, ক্ষতি বা খরচ হয়ে গেল, এই খরচটার নাম কুরিন খরচ। ব্যাড ডেট, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট 200 টাকা। আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট কত টাকা? 5,000। 5,500 টাকা। 500। এটা একটু ভালো করে বুঝো সবাই। দেনাদারের কাছে টাকা পেতাম আর 5,500 টাকা, আর টাকা কখনোই চাওয়া যাবে না, কারণ আমরা কালেকশন করতে পেরেছি 5,300। আর এমন হতে পারে 200 টাকা যার কাছে পেতাম সে মারা যেতে পারে, দেশ ত্যাগ করতে পারে, নানান কারণে টাকাটা আনকালেক্টেবল হয়ে গেছে পার্মানেন্ট। সেই মুহূর্তে ক্যাশ টাকা পাচ্ছে, 5,300 টাকা ক্যাশ বক্সে বাড়বে। ব্যাড ডেট এক্সপেন্স নামে একটা খরচ হলো, খরচ হলে মালিকের টাকা কমে যাবে, প্রতিষ্ঠানের খরচ বা ক্ষতি মানে মালিকের টাকা কমবে। আর দেনাদার নামে 5,500 টাকা সম্পত্তি কমে ব্যালেন্সটা জিরো হয়ে যাবে। লুক অ্যাট দ্য হোয়াইট স্ক্রিন। সবশেষে 31 তারিখে 5,300 টাকা ক্যাশ টাকা পেলাম ডেবিট, ক্যাশ টাকা পেলাম ডেবিট। কুরিন নামে একটা খরচ হয়েছে, সেই খরচ হওয়ার কারণে 200 টাকা মালিকের টাকা কমে গেল, মালিকের লস হয়ে গেল 200 টাকা, মালিকের টাকা কমে যাচ্ছে। আর অ্যাকাউন্ট রিসিভেবল নামে দেনাদার নামে সম্পত্তি কমে গেছে 5,500। 5,000 ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, 5,500 টাকা। বলো এই আইটেমটা তোমরা বুঝতে পারছো কিনা সবাই? এটাই ছিল সব থেকে জটিল আইটেম। অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 12,000, আগেই 26 তারিখে 6,500 টাকা ক্যাশ টাকা সংগ্রহ করেছিলাম, আর টাকা পাওয়া যেত 5,500। সেই টাকার মধ্যে 5,300 টাকা ক্যাশে নিলাম, আর 200 টাকা কুরিন খরচ হয়ে গেল। এই ছিল টোটাল অঙ্ক। এখন আমরা যদি এটা ফুটিং এবং ক্রস ফুটিং করি, নিঃসন্দেহে অঙ্কটা মিলে যাবে। তোমরা আশা করি যোগ করে নিতে পারবে, পারবে তো? হ্যাঁ এই যে স্যার, যোগ আমরা দুই করে অঙ্ক নিবানি স্যার। দেখে যে যোগ করে নিবে, দেখবে অঙ্ক স্মুথলি মিলে গেছে। ঠিক আছে, আমি আর একটা অঙ্ক তোমাদের পড়িয়ে দিব অন্যান্য দিনের মতো করে। একটা আমি করে দিব, একটা প্রত্যেকটা আইটেম আমি পড়ে দিব দ্রুত। আমি পড়ে দিলে যেটি হবে, রেকর্ডিং শুনে নিজেরা আবার অঙ্কটা মিলাতে সক্ষম হবে। স্যার একটা কথা বলি। শিওর। স্যার বলতেছি আপনি যে অঙ্কগুলো করায় দিচ্ছেন, ওইগুলো যে এই যে করায় দিলেন, ওইগুলো যদি আমাদের একটু পাঠাইতেন তাহলে ভালো হতো, নোট খাতায় মানে প্রশ্ন আচ্ছা আর প্রশ্নের মানে এগুলো লিখে ফেলতাম, তাহলে আর আচ্ছা, কি পরীক্ষার সময় দেখতে সুবিধা হতো। ভালো একটি কথা বলেছে। এই পর্যন্ত যেগুলো করেছি এখানে, সেগুলো তো এখানে লেখাই রয়েছে, সেভ করাই আছে। হ্যাঁ, এই যে একটা আমি করেছি, একটা করে তোমাদের জন্য রেখে দিয়েছিলাম। তো ঠিক আছে, আমি এটা পিডিএফ করে আজকে আবার দিয়ে দিচ্ছি। আবার পুরো লেকচার শিট পরের ক্লাসে মেবি প্রায় শেষ হয়ে যাচ্ছে আমাদের। এরপর আমরা হিসাব সমীকরণের উপরে তোমাদের একটি পরীক্ষা নিব, যেখানে আমি 10টা অ্যাডজাস্টমেন্ট এমন দিব, 10টার কোনোটাই এর সাথে মিল থাকবে না, মানে এক জায়গায় খুঁজে পাবে না। আমি এখান থেকে সব মিলায় ক্রিয়েট করে দিব তোমাদের, যে পারবে আশা করি চূড়ান্ত পরীক্ষায় সে পারবে। আসো, 9 নম্বরটা সমাধান করে দিলাম, ঠিক আছে, পিডিএফটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। এখন আসো, 10 নম্বরটা আমি একটু পড়ে দিচ্ছি 5 মিনিটের মধ্যে, তোমরা শুধু শুনে রাখো।
তাহলে নিজেরা স্মুথলি 10 নম্বরটা করে হোয়াটসঅ্যাপে অন্যান্য দিনের মতো সাবমিট করতে পারবে। সবাইকে ধন্যবাদ যারা আগের অঙ্কটা হোমওয়ার্কটা করে হোয়াটসঅ্যাপে দিয়েছে। যে সকল ছাত্র ব্যর্থ হয়েছে তারা অবশ্যই অন্য বন্ধুদের হোয়াটসঅ্যাপে যে আনসারটা দিয়েছে সেটা দেখে নেবে। তোমাদের এখানে অ্যাকাউন্টিং অনেকেই বেশ ভালো, ঠিক আছে, অনেকেই পারে। আশিক সর্দার ভালো পারে, তোমাদের মধ্যে কম্পেয়ারেবল। আমাদের মেয়েরাও পারে আমার বিশ্বাস। তোমরা একে অপরের সহযোগিতা নেবে। একটা আইটেম যে সবাই পারে বিষয়টা এরকম নয়। হ্যাঁ, ফারজানা আছে, সাফিয়া আছে, যারা একটু পুরাতন, ওরা মোটামুটি অনেকদিন পড়ছে, ওরা পারে, ঠিক আছে, তাদের হেল্প নেবে, নিয়ে করে ফেলবে নিজেরা। আচ্ছা, এবার দেখো, অন জানুয়ারি 1 মাশরাফি স্টাবলিশ ঢাকা ট্রেড নামে একটা প্রতিষ্ঠান চালু করলো মাশরাফি। দ্য ফলোয়িং ট্রানজেকশনস ওয়ার কমপ্লিটেড ডিউরিং দ্য মান্থ। এই মাসে নিচের লেনদেনগুলো হয়েছিল। ইনভেস্টেড ক্যাশ টাকা টু স্টার্ট দ্য বিজনেস। তোমরা জানো ব্যবসা শুরু করতে যে টাকা বিনিয়োগ করে, ক্যাশ টাকা ডেবিট, মালিক দিয়েছে, ক্যাপিটাল ক্রেডিট। ক্যাশ টাকা বাড়বে, ক্যাপিটাল বাড়বে। পেইড ক্যাশ ফর জানুয়ারি অফিস রেন্ট। অফিসের ভাড়া পরিশোধ করা হয়েছে এই জানুয়ারি মাসের জন্যই, কাজে রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট। খরচ হলো মালিকের টাকা কমবে, ক্যাশ টাকা কমবে। পার্সেস অফিস ইকুইপমেন্ট। অফিসের সরঞ্জাম ক্রয় করেছে 25,000 টাকা ক্যাশ টাকা দিয়ে। ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট। ইকুইপমেন্ট নামে সম্পদ বাড়বে কিন্তু ক্যাশ টাকা নামে সম্পদ কমবে। পার্সেস অফিস ইকুইপমেন্ট ক্যাশ ফর টাকা, একই ট্রানজেকশন ভুলে দুইবার কম্পোজ হয়ে গেছে, আই এম থিঙ্কিং সো। ওকে, কাজে একটা করার দরকার নেই, কেটে দিচ্ছি আমি এখান থেকে। স্যার আমি তো একটা করে রাখছি স্যার, দুটোটা করে দিছি। আচ্ছা, দিলে অসুবিধা নেই। আর্ন ফর সার্ভিস রেন্ডার টাকা 25,000। আর্ন মানে অর্জিত হলো সেবা প্রদান করে 25,000 টাকা। এই 25,000-এর মধ্যে টাকা 15,000 ক্যাশ রিসিভ, 15,000 টাকা ক্যাশ গ্রহণ করা হলো ফ্রম কাস্টমারের কাছ থেকে। অ্যান্ড দ্য ব্যালেন্স, এবং বাকি টাকা, ব্যালেন্স মানে উদ্বৃত্ত টাকা, বাকি টাকা 1,000 ইজ অন অ্যাকাউন্ট। 1,000 না, বাকি 10,000, এখানে কম্পোজ বেশ মিসিং হয়েছে। 25,000 টাকার স্যার মধ্যে দশ 15,000 হাজার টাকা ক্যাশে গ্রহণ করেছি, আর 15,000 টাকা ইজ অন অ্যাকাউন্ট, ভবিষ্যতে নিব। দেখো, 25,000 টাকা সেবা দিলাম, এই মুহূর্তে ক্যাশ টাকা পেলাম ডেবিট 15,000, ভবিষ্যতে 10,000 টাকা নিব অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট 25,000, সেবা আয় ক্রেডিট 25,000। 25,000 আয় হলে মালিকের টাকা বাড়বে, ক্যাশ টাকা বাড়বে 15,000, অ্যাকাউন্ট রিসিভেবল নামে সম্পদ বাড়বে 10,000। উইথড্র ক্যাশ টাকা 5,000 ফর পার্সোনাল ইউজ। মালিক উত্তোলন করলেই ড্রয়িং ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট। ক্যাশ টাকা কমবে, মালিকের টাকা কমে যাবে। পার্সেস এডিশনাল অফিস সাপ্লাইস অন অ্যাকাউন্ট। এডিশনাল অতিরিক্ত অফিস সাপ্লাইস ক্রয় করেছে কিন্তু বাকিতে, অন অ্যাকাউন্ট মানে বাকিতে। যাই হোক, এই লেনদেনের ফলে আমরা একটা সাপ্লাইজ নামে সম্পত্তি বাড়লো, অফিস সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। বাকিতে কিনলেই দায় বেড়ে গেল, তাহলে অফিস সাপ্লাইজ নামে সম্পত্তি বাড়বে, অ্যাকাউন্টস পেয়েবল নামে দায় বাড়বে। রিসিভ ইন ক্যাশ টাকা 8,500 ফ্রম এ কাস্টমার। একজন কাস্টমারের কাছ থেকে 8,500 টাকা গ্রহণ করা হলো। হু হ্যাভ প্রিভিয়াসলি বিন বিল্ড অন জানুয়ারি 18। যা, খেয়াল করো, 8,500 টাকা কাস্টমারের কাছ থেকে গ্রহণ করা হলো। হু হ্যাভ প্রিভিয়াসলি বিন বিল্ড, যার নামে বিল লিখে রাখা হয়েছিল জানুয়ারির 18 তারিখ। বুঝতেই পারছো, জানুয়ারির 18 তারিখ 10,000 টাকা বাকিতে লিখে রেখেছিলাম, সেই টাকার মধ্যে 8,500 টাকা গ্রহণ করলাম, আর বাকি টাকা সে এখনো দেয়নি। এমন না যে ডিসকাউন্ট দিয়ে দিয়েছি, সেটি ভাবার দরকার নেই। হ্যাঁ, যদি লেখা থাকতো ইন ফুল সেটেলমেন্ট, পূর্ণ নিষ্পত্তিতে 8,500 টাকা গ্রহণ করলাম, তখন বুঝে নিতাম বাকি 1,500 টাকা তাকে মাফ করে দিয়েছে। কিন্তু এখানে যেহেতু ফুল সেটেলমেন্টের কোনো প্রসঙ্গ নেই, তাহলে 10,000 টাকার মধ্যে 8,500 টাকা গ্রহণ করলাম, এখনো বাকি 1,500 টাকা তার কাছে পাওয়া যাবে, ওটা ওইভাবেই থাকবে। যাই হোক, এই মুহূর্তে টাকা পাচ্ছে 8,500 টাকা ক্যাশ টাকা ডেবিট 8,500, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 8,500। ক্যাশ টাকা সম্পদ বাড়লো কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল নামে সম্পত্তি কমে গেল। রিসিভ ইন ক্যাশ, ক্যাশ টাকা গ্রহণ করা হলো। 1500 টাকা কি কিছু করা যাবে না? কিচ্ছু করতে হবে না, 1500 নাথিং টু। টাকা নো নো নো, 1500 টাকা এখনো সম্পদ হিসেবেই থেকে যাবে অ্যাকাউন্ট রিসিভেবলে। হ্যাঁ, ওটা কিছু করতে হবে না। করতে হতো কখন, যদি এখানে ইন ফুল সেটেলমেন্ট শব্দটা লেখা থাকে। ফুল সেটেলমেন্ট মানে হলো পূর্ণ নিষ্পত্তি, অর্থাৎ তার সাথে একটি কন্ট্যাক্ট হয়েছে, 10,000 টাকার মধ্যে 8,500 টাকা দিলে হয়ে যাবে। কিন্তু যেহেতু এই ধরনের কোনো কন্ট্যাক্ট এখানে নেই, কাজে এখনো 1,500 টাকা তার কাছে পাওনা আছে, পাওনা থাকবে সেভাবে। ওটা নিয়ে আমাদের কোনো ভাবনা নেই, কোনো জাবেদার কিছুই হবে না। 30 তারিখে রিসিভ ইন ক্যাশ, ক্যাশ টাকা গ্রহণ করা হলো ফ্রম এ নিউ কাস্টমার, একজন নতুন কাস্টমারের কাছ থেকে, ফর সার্ভিস রেন্ডার্ড, সেবা প্রদান করে 12,500 টাকা সেবা দিয়ে টাকা নিচ্ছে। ক্যাশ টাকা ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ক্যাশ বক্সে ক্যাশ টাকা বাড়লো, সেবা আয় হয়েছে বিধায় মালিকের টাকা বাড়লো।
আশা করি এটাও সুন্দর করে করবে। 10 নম্বরটা খুব স্মুথলি মিলে যাবে। অঙ্ক আমাদের বাকি আছে 11, 12, 13, 14, 15। 15টা অঙ্ক বিগত বছরে পড়েছে 4টা ডিপার্টমেন্ট: ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং। আহ আমি আশা করব তোমরা পরের ক্লাস থেকে আমি খুব দ্রুত একটা করে করব, দুটো করে ব্যাখ্যা দিয়ে দিব। তোমরা দুটো করে হোমওয়ার্ক করবে, আমি একটা করে দিব। কারণ ক্লাসে বসে আসলে যদি অফলাইনে পড়তে সরাসরি একটা অঙ্ক করতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতো, কারণ এটা টেবিল খাতায় হোয়াইট বোর্ডে টেবিল তৈরি করে অঙ্ক করা অত্যন্ত কষ্টকর ব্যাপার। কিন্তু কম্পিউটার কম্পোজ বিধায় অত্যন্ত সহজ হয়েছে। যাই হোক, বিষয়টাকে সহজে বোঝার জন্য আমি এটা পিডিএফ করে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি আরেকবার তোমাদের। যারা মিস করেছে তারা দেখে নিবে, প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং দেখে নিবে। যথারীতি পরের ক্লাসে চলে এসো অন্যান্য দিনের নাই। ঠিক আছে, আমরা একটা সামনের কথা সপ্তাহ ছিল থেকে স্যার। আর একটু সময় দিয়ে পড়াতে পারবো। বলো, দ্রুত শেষ করো। স্যার 7:45-এই তো ভালো ছিল স্যার। আচ্ছা, এ বিষয়ে পরের ক্লাসে আমি জানিয়ে দিব। ঠিক আছে, শনিবার, রবিবার, যেহেতু এই সপ্তাহ। স্যার এটা হলে আমার থেকে সবথেকে সুবিধা হয়। কোনটায়, 7:45 নাকি আমার 8:45? 8:45 আমার কলেজ থেকে এসে কাজ করে আমি এই সময় আমার কাছে ক্লাস করতে পারি। আচ্ছা আচ্ছা, মানে ওই একটু ওরা হয়তো রাত ভাবছে, কিন্তু আমি তো এসে নামাজ পড়ে পড়াই। এটা এরপরে 8:30টায় আসবে ধীরে ধীরে। আমার অন্তত 8:45। হ্যাঁ, এবার নামাজ নামাজ বাদ হয়ে যায়। হ্যাঁ, একটু সমস্যা। তো ঠিক আছে, সবাইকে বেস্ট অফ লাক।